を考えたり、人の心を感じ取ったり。হ্যালো ভিউয়ার্স, ট্রু টেলস টিভিতে আপনাদের স্বাগতম। একটু আগেই ভিডিওতে আমরা যে মানুষটিকে দেখলাম তাকে হয়তো আপনাদের কেউ কেউ একজন সেলিব্রিটি ভেবে ভুল করে বসতে পারেন। আসলে তিনি একজন ক্যানিবাল অর্থাৎ নরভক্ষক। ক্যানিবালের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা মানুষ হয়েও মানুষের মাংস খেতে পছন্দ করে। ভিউয়ার্স, আজ আমরা যার গল্প শুনবো তার নাম হচ্ছে ইসেই সাগাওয়া, যে তার এক সহপাঠীকে বিশেষ কাজের বাহানায় তার বাড়িতে ডেকে নিয়ে গুলি করে হত্যা করার পর তার শরীরের বিভিন্ন অংশের মাংস খেয়ে সে মানুষের মাংস খাবার ইচ্ছা পূরণ করে। গল্পটা হয়তো এই পর্যন্ত আটকে থাকলেও পারত, কিন্তু এরকম একটা জঘন্য কাজ সংগঠনের মাধ্যমে গুরুতর আইন লঙ্ঘনের পরেও আশ্চর্যজনকভাবে তাকে একটি দিনও জেলে কাটাতে হয়নি। আজকের এই গল্পটি মিসক্যারেজ অফ জাস্টিসের এক অনন্য উদাহরণ হিসেবে ধরা যেতে পারে। মিসক্যারেজ অফ জাস্টিস বলতে সাধারণত বোঝানো হয় ন্যায় বিচারের লক্ষ্য অর্জনে আদালত বা আইনি ব্যবস্থার ব্যর্থতা। গল্প শুরুর আগে সকলকে সতর্ক করে বলতে চাই, গল্পটি শুধুই প্রাপ্তবয়স্কদের জন্য। আর যারা সত্যি পৃথিবীর বুকে ঘটে যাওয়া সত্য কাহিনী জানতে ও শুনতে পছন্দ করেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ট্রু টেলস টিভির সাথেই থাকুন। ইসেই সাগাওয়া জাপানের কোবেতে ২৬ এপ্রিল ১৯৪৯ সালে একটি সম্ভ্রান্ত ও ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করে। সাগাওয়ার বাবা আকিরা সাগাওয়া ছিল একজন সাকসেসফুল বিজনেসম্যান ও তৎকালীন জাপানের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান কুরিটা ওয়াটারের প্রেসিডেন্ট, এবং সাগাওয়ার দাদা জাপানের একটি স্বনামধন্য দৈনিক জাতীয় পত্রিকা আসাহি সিম্বানে কর্মরত ছিল। সাগাওয়া জন্মগ্রহণ করেছিল প্রিম্যাচিউর বেবি হিসেবে। জন্মের সময়টা সে এতটাই ছোট ছিল যে সহজেই হাতের তালুতে এঁটে যেত। প্রিম্যাচিউর বেবি হিসেবে জন্ম নেওয়ার কারণে তার শরীরের গ্রোথ ছিল অন্যান্য লোকের থেকে একটু আলাদা। এ কারণেই সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তার শারীরিক গঠন ছিল বেশ ছোট। সাগাওয়ার হাইট ছিল ৪ ফুট ৯ ইঞ্চি আর হাত পাগুলোও ছিল বেশ চিকন। এই শারীরিক গঠনের জন্য সে সবসময়ই একটা হীনমন্যতায় ভুগত, আর এই হীনমন্যতাই পরবর্তীতে তাকে একজন ইন্ট্রোভার্ট মানুষে পরিণত করে। ইন্ট্রোভার্ট মানুষেরা সাধারণত নিজেদের মধ্যেই বাস করতে পছন্দ করে এবং সমাজ ও মানুষ যতটা সম্ভব এড়িয়ে চলে। ছোটবেলা থেকেই সাগাওয়ার ভেতরে নরখাদক হওয়ার একটা প্রবৃত্তি প্রকাশ পায়, আর এই কথা সে তার এক ইন্টারভিউতে নিজেই বলেছিল যে সে যখন স্কুলে পড়তো তখন তার স্কুলের সহপাঠীদের পায়ের মাংসতে চোখ গেলে তার মনে প্রায়ই সেই অংশের মাংস খেতে ইচ্ছা করত, যদিও তার এই ইচ্ছার কথা সে সর্বদাই গোপনই রাখত। এমনকি সে এটাও স্বীকার করে যে ম্যাগাজিন ও টিভিতে পশ্চিমা মেয়েদের দেখে সে অন্যরকম এক আকর্ষণ বোধ করত, আর এই আকর্ষণটা ছিল তাদের মাংস ভক্ষণ করার। তার এই মাংস খাওয়ার আকর্ষণকে নিবারণ করতেই সাগাওয়া তার প্রথম শিকারে নামে ২৩ বছর বয়সে। সাগাওয়া যখন তার মা বাবার সাথে টোকিওতে থাকতো তখন তাদের এলাকায় এক জার্মান নারীর উপর তার চোখ পড়ে। ওই নারীটি তাদেরই এলাকায় প্রতিবেশী হিসেবে থাকতে আসে। ওই নারীটিকে দেখে সাগাওয়া এতই আকর্ষিত বোধ করে যে সে সিদ্ধান্ত নেয় ওই জার্মান নারীর রুমে ঢুকে তাকে আক্রমণ করে তার মাংস খাওয়ার। কিন্তু সে কিভাবে এত কিছু করবে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তবুও সে এক রাতে মুখে একটি মাস্ক পরে ওই নারীর রুমের জানালা দিয়ে তার রুমে প্রবেশ করে। যদি ওই মেয়েটি তখন ঘুমোচ্ছিল, কিন্তু সাগাওয়া যখন আস্তে আস্তে মেয়েটির কাছে যেতে থাকে তখন সাগাওয়ার হাঁটুর সাথে মেয়েটির শরীর স্পর্শ করলে মেয়েটি ঘুম থেকে লাফিয়ে ওঠে। সাগাওয়ারের শরীরের আকৃতি অনেক ছোট হওয়ায় আর মেয়েটি তার চেয়ে অনেক লম্বা শক্তিশালী হওয়ায় মেয়েটি সহজেই সাগাওয়াকে ধরে ফেলে, আর তারপর চিৎকার করে লোক জড়ো করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে সাগাওয়াকে গ্রেফতার করলেও পরবর্তীতে তার বিরুদ্ধে কোনো চার্জ গঠন ছাড়াই তাকে আবার ছেড়ে দেওয়া হয়, কারণ সাগাওয়ার ধনী বাবা টাকা দিয়ে ওই জার্মান মেয়ে ও পুলিশকে ম্যানেজ করে ফেলে। যদিও এত কিছু ঘটে যাওয়ার পর সবাই এটাই ভাবছিল যে সাগাওয়া হয়তো ওই মেয়েটিকে সেক্সুয়াল অ্যাসল্ট বা সম্ভ্রমহানি করতেই ওই রুমে অবৈধভাবে প্রবেশ করেছিল, কিন্তু কেউ তখনও এটা বুঝতে পারেনি যে সাগাওয়ার আসল উদ্দেশ্য ছিল ওই মেয়েটির মাংস খাওয়া। এই ঘটনার ৫ বছর পর ১৯৭৭ সালে সাগাওয়া প্রেস্টিজিয়াস অবার্ন ইউনিভার্সিটিতে ফ্রেঞ্চ লিটারেচারে পিএইচডি করার জন্য জাপান থেকে ফ্রান্সে পাড়ি জমায়। জীবনে এই প্রথমবার সাগাওয়া তার পরিবার ছাড়া একা দূরে কোথাও যাচ্ছিল। ফ্রান্স, যাকে সিটি অফ রোমান্সও বলা হয়ে থাকে, সেখানে সাগাওয়ার দিন বেশ ভালোই কাটছিল। এরপর জাপানের রীতিনীতি ও সংস্কৃতি থেকে আলাদা পুরো ভিন্ন এক জগতে সাগাওয়া আরো প্রায় ৩ বছর পার করে। ১৯৮১ সালে সাগাওয়ার ইউনিভার্সিটির ক্লাসে রেনে হার্ডভেল
নামের 25 বছর বয়সী এক নারী জয়েন করে। সেও সাগার মতো লিটারেচারে পিএইচডি করার জন্য হল্যান্ড থেকে ফ্রান্সে আসে। রেনে হার্টভেল্ড যেদিন প্রথম ক্লাস জয়েন করে সেদিন থেকেই সাগাওয়া তার প্রেমে পড়ে, যদিও সেটা মুখ ফুটে বলার মতো সাহস কখনোই সাগাওয়ার হয়নি। রেনে ছিল একজন সহজ সরল ও দয়ালু প্রকৃতির মেয়ে, আর তাই সবার সাথেই সে হাসি মুখে কথা বলতো ও বন্ধু ভাবাপন্ন সম্পর্ক বজায় রাখত। যেখানে অন্যান্য ক্লাসমেটের সাথে লাজুক সাগাওয়ার তেমন কোনো কথাই হতো না, সেখানে রেনের সাথে সাগাওয়ার সহজেই একটা বন্ধুসুলভ সম্পর্ক তৈরি হয়। এমনকি রেনে একবার অন্যান্য ফ্রেঞ্চ ক্লাসমেটের সাথে সাগাওয়াকেও ক্লাস নাইট আউট পার্টিতে ডিনারের আমন্ত্রণ জানায়। মিশুক স্বভাবের রেনে অন্যান্য সহপাঠীর মতোই সাগাওয়াকে একজন বন্ধু হিসেবে গ্রহণ করলেও সাগাওয়ার তরফ থেকে বিষয়টা ছিল বেশ ভিন্ন। সে রেনেকে গভীরভাবে ভালোবেসে ফেলেছিল, তবে সাগাওয়ার ভালোবাসার প্রকাশটা অন্যান্য সবার মতো ছিল না। সাগাওয়ার মতে তার সর্বোচ্চ ভালোবাসার প্রকাশ তখনই ঘটবে যখন সে রেনের মাংস খেতে পারবে, আর তাই তখন থেকেই সাগাওয়া মনে মনে প্ল্যান সাজাতে থাকে কিভাবে তার মনের এই সুপ্ত বাসনা কার্যকর করা যায়। এর কয়েক সপ্তাহ পর পর্যন্ত সাগাওয়া তার পরিকল্পনা সাজাতে লাগলো ও ধীরে ধীরে রেনের বিশ্বাস অর্জন করতে যা যা করার দরকার ছিল তাই করতে লাগলো। আর এই পরিকল্পনার ধারাবাহিকতাই সে একদিন রেনেকে চিঠি লিখে তার অ্যাপার্টমেন্টে এই বলে আমন্ত্রণ জানায় যে সে রেনেকে দিয়ে টেপ রেকর্ডারে একটি জার্মান কবিতা রেকর্ড করতে চায় তার ক্লাস প্রজেক্টের অংশ হিসেবে। এবং তার এই প্রস্তাবে রেনে সরল বিশ্বাসে রাজি হলে সাগাওয়া তার শেষ প্রস্তুতি হিসেবে একটি রাইফেল কিনে ফেলে। 11 জুন 1981 ওই দিন রেনে সাগাওয়ার বাসায় আসলে সাগাওয়া তাকে কবিতা আবৃত্তির জন্য একটি টেবিলে বসতে দেয় ও রেনেকে নরখাদকদের নিয়ে রচিত একটি কবিতা পড়তে বলে। রেনে যখন টেবিলে বসে নিজ মনে কবিতা আবৃত্তি করছিল, ঠিক তখন সাগাওয়া তার পেছনে দাঁড়িয়ে রাইফেলটি রেনের মাথার পেছনে তাক করে গুলি করে। গুলি করার পর রেনের নিথর মৃতদেহ প্রথমে টেবিলে ঝুঁকে পড়ে ও তারপর মাটিতে আছড়ে পড়ে। রেনের রক্ত মাখা নিথর মরদেহ যখন মাটিতে পড়েছিল, সাগাওয়া সবার প্রথমে যে কাজটি করে তা হলো সে রেনের মৃতদেহ থেকে কিছুটা মাংস ছুরি দিয়ে কেটে খায়। আর রেনের শরীরের মাংস খাওয়ার পর সে রেনের মৃতদেহটিকে ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে সে রেনের ঠোঁটে চুমু খেয়ে ফ্রেঞ্চ ভাষায় চিৎকার করে বলতে থাকে, আই লাভ ইউ। এই মুহূর্তের কথা উল্লেখ করে সাগাওয়া তার এক ইন্টারভিউতে বলে যে তাকে ধর্ষণ করার পর আমি তাকে চুমু খাওয়ার চেষ্টা করলাম, আর প্রথমবারের মতো আমি চিৎকার করে ফ্রেঞ্চ ভাষায় বলতে লাগলাম, আই লাভ ইউ। এরপর আবার সাগাওয়া রেনের শরীরের বিভিন্ন অংশ কেটে কেটে খেতে লাগলো, আর খাওয়ার পর বাকি অংশগুলো কেটে ছোট ছোট টুকরো করে ফ্রিজে সংরক্ষণ করে রাখলো। এভাবেই সে 48 ঘন্টা রেনের মৃতদেহের সাথে পার করে। রেনের মৃতদেহের কিছু অংশ কেটে ফ্রিজে রাখলেও যে অংশগুলো সে কাটতে পারেনি, অর্থাৎ মৃতদেহের বাকি অংশগুলো থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু করলে সাগাওয়া দুটো সুটকেসে মৃতদেহের বাকি অংশগুলো ভরে ফেলে ও কাছেই একটি পার্কের লেকের পানিতে ফেলে আসার সিদ্ধান্ত নেয়। সে একটি ট্যাক্সি ভাড়া করে ও বয়েদ বুলোঙ্গিয়া নামক ফ্রান্সের একটি জনবহুল পার্কে নামে, যে পার্ক আগে থেকেই তার পরিচিত ছিল। এই পার্কের ভেতরে অবস্থিত একটি লেককে সাগাওয়া তার অপরাধ লুকাবার আদর্শ স্থান হিসেবে বেছে নেয়। কিন্তু সাগাওয়া অনেক ছোটখাটো একজন মানুষ হওয়ায় তার পক্ষে বড় বড় দুটো সুটকেস সহজেই বহন করা খুব কষ্টের কাজ ছিল। তাই সে মাটিতে হিচড়ে ও টেনে সুটকেস দুটো পার্কের গেট থেকে লেকের কাছে টেনে নিয়ে যাওয়ার পর সে বেশ ক্লান্ত হয়ে পড়ে। আর আশেপাশে মানুষের আনাগোনা থাকায় সে সুটকেস দুটো পানিতে না ফেলে সেগুলো সে নিজের থেকে একটু দূরে রেখে একটা বেঞ্চের উপর শুয়ে পড়ল বিশ্রাম নেওয়ার জন্য। আর অনেক ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ শোরগোল শুনে তার ঘুম ভেঙে গেলে সে উঠে দেখলো একটা বয়স্ক লোক রক্তমাখা দুটো সুটকেসের একটি খুলছিল। সুটকেসটি খোলার পর বয়স্ক লোকটি তার ভেতরে বিভৎস মৃতদেহটি দেখে চিৎকার করতে থাকলে আশেপাশের লোক এসে জড়ো হতে শুরু করে। আর এই সুযোগে সাগাওয়া আস্তে করে সেখান থেকে সটকে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুটকেস দুটি উদ্ধার করার পর মামলার তদন্তের দায়িত্ব সিআইডির উপর বর্তায়। সিআইডি অফিসার অলিভিয়ার রোল সুটকেসের ভেতরে পাওয়া মৃতদেহটিকে ঠিক এভাবেই বর্ণনা করেছিলেন। সুটকেসের ভেতরে যা ছিল তা বিভৎস, কারণ এতে মানবদেহের টুকরো ছিল। এটা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল। আর যা সবচেয়ে আশ্চর্যজনক ছিল তা হলো কেউ মৃতদেহের শরীরের কিছু অংশ থেকে মাংস সরিয়ে ফেলেছিল।
এই ঘটনার পরপরই পুলিশ ও সিআইডি মিলে প্যারিস জুড়ে একটা বড় অভিযান শুরু করে। কিছু প্রত্যক্ষদর্শীর বর্ণনায় যারা সাগাওয়াকে পার্কে সুটকেস টেনে নিয়ে যেতে দেখেছিল আর যে ট্যাক্সি করে সাগাওয়া সুটকেস নিয়ে পার্কে এসেছিল সেই ট্যাক্সি ড্রাইভার নিজেই ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে সাগাওয়ার বর্ণনা দিলে পুলিশ খুব সহজেই সাগাওয়াকে শনাক্ত করে ফেলে। সুটকেসগুলো উদ্ধারের পর থেকে 48 ঘন্টারও কম সময়ে পুলিশ তাদের প্রধান সন্দেহভাজন ইসেই সাগাওয়াকে তার অ্যাপার্টমেন্টের বাইরে থেকে গ্রেফতার করে। যদিও সাগাওয়াকে গ্রেফতারের পর পুলিশের মনে সন্দেহ জাগে যে এত ছোটখাটো ও দুর্বল একটা মানুষ কি করে এত কিছু করতে পারে, কিন্তু যখন তারা সাগাওয়ার অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করে তখন তাদের ভেতরে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। পুলিশ সাগাওয়ার অ্যাপার্টমেন্টের ফ্রিজের ভেতর থেকে রেনের শরীরের বিভিন্ন অংশের মাংস উদ্ধার করে, যা কেটে কয়েক ভাগে ভাগ করে প্যাকেটে রাখা হয়েছিল। এমনকি পুলিশ একটি প্লেটে রান্না করা মানুষের মাংসের টুকরো সহ খাবারের অবশিষ্টাংশ পেয়েছিল। তারা সাগাওয়ার রুম থেকে বেশ কিছু ছবিও উদ্ধার করে, যে ছবিগুলো তোলা হয়েছিল রেনেকে হত্যার পরপরই। সাগাওয়া রেনেকে হত্যার পর তার মৃতদেহের সাথে যা যা করেছিল তার সবকিছুই সে ছবি তুলে রেখেছিল। আর এগুলোর সাথে পুলিশ রেনের রক্তমাখা কাপড় ও সেই টেপ রেকর্ডারটিও উদ্ধার করে। পুলিশ হেফাজতে নেওয়ার পর কোনো কালক্ষেপণ না করে সাগাওয়া কোনো অনুশোচনা ছাড়াই পুরো ঘটনাটির বিবরণ দেয় ও দোষ স্বীকার করে নেয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে এত স্পষ্ট নির্দিষ্ট প্রমাণ এবং দোষীর অকপটে দোষ স্বীকারের পরেও এই মামলায় কোনো ট্রায়াল ছাড়াই সাগাওয়া ছাড়া পেয়ে সাধারণ নাগরিকদের মতোই সমাজে স্বাধীনভাবে মৃত্যুর আগ পর্যন্ত বসবাস করে যায়। এই মামলায় সাগাওয়ার পরিবার আরো একবার অন্যায়ভাবে তাকে রক্ষার জন্য এগিয়ে আসে। আর বলাই বাহুল্য যে টাকার কোনো অভাব না থাকায় তারা অর্থের বিনিময়ে মামলার মোড় নিজেদের পক্ষে ঘুরিয়ে আনার চেষ্টা করে। তারা আদালতে মেডিকেল বোর্ডের মাধ্যমে এটা প্রমাণ করে যে সাগাওয়া একজন উন্মাদ ও বিচার করার অযোগ্য ব্যক্তি। যদিও রেনের পরিবার আদালতে দ্বিতীয় মেডিকেল ওপিনিয়নের জন্য আবেদন করে, কিন্তু আদালত তা কখনোই আমলে নেয়নি। আর ফ্রেঞ্চ জুডিশিয়াল সিস্টেম অনুসারে যেহেতু সাগাওয়া একজন উন্মাদ ব্যক্তি, তাই আদালত সাগাওয়ার বিরুদ্ধে কোনো মার্ডার চার্জ গঠন না করে তাকে প্যারিসের একটি মানসিক হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেয়। এরপর সাগাওয়ার আইনজীবী ফ্রান্সের স্বরাষ্ট্র বিভাগ ও জনস্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করে এটা বোঝানোর চেষ্টা করে যে ফ্রান্স সরকার অযথাই তাদের করদাতার অর্থে সাগাওয়াকে নিজেদের হাসপাতালে ভর্তি করে তাদের অর্থ অপচয় করছে। তাই তাদের উচিত সাগাওয়াকে জাপানে স্থানান্তরিত করা ও সেখানে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা। আর সেই মোতাবেক প্রায় 34 মাস প্যারিসের মানসিক হাসপাতালে থাকার পর সাগাওয়াকে ফ্রান্স থেকে জাপানে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু যখনই সাগাওয়া জাপানের মাটিতে পা রাখে, আসলে বলতে গেলে সে তখনই মুক্তি লাভ করে, কারণ তৎকালীন জাপানিজ আইন অনুযায়ী তার অপরাধ কর্মটি জাপানে সংঘটিত না হওয়ায় জাপান সরকারের তাকে গ্রেফতার করার ও তার বিরুদ্ধে কোনো বিচার কার্য পরিচালনা করার এখতিয়ার ছিল না। সাগাওয়াকে জাপানিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে জাপানিজ সরকারের তত্ত্বাবধানে চালিত কোনো মানসিক হসপিটালে না নিয়ে বরং তাকে তার বাবার নির্ধারিত ও নির্বাচিত একটি নির্দিষ্ট মানসিক হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর এখানে আর একবার সাগাওয়া তার বাবার টাকার জোরে নিয়মকে ফাঁকি দেওয়ার সুযোগ পায়। সেই হসপিটালে সাগাওয়া 18 মাস থাকার পর 1986 সালের 12ই অগস্ট হসপিটাল কর্তৃপক্ষ তাকে রিলিজ করে দেয়। আর তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সাগাওয়া জাপানের অন্যান্য সাধারণ নাগরিকদের মতোই মুক্ত ও স্বাধীনভাবে জীবনযাপন করে। হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর সাগাওয়ার অপকর্মের জন্য ও উন্মাদ হিসেবে চিকিৎসা গ্রহণের জন্য তার চাকরি জোগাড় করা বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে ওঠে। কিন্তু জাপানিজ মিডিয়া তার অপরাধ কর্মের প্রতি বেশ আগ্রহ দেখালে তার নানান উপায়ে উপার্জনের অনেকগুলো পথ খুলে যায়। তার কাজের প্রথম সুযোগ দেখা দেয় যখন একজন জাপানি প্রকাশক তাকে তার অপরাধ সম্পর্কে একটি নিবন্ধ লেখার প্রস্তাব দেয়, যার বিনিময়ে তারা তাকে 20,000 মার্কিন ডলারের সমতুল্য টাকার অফার করে। আর লিটারেচার নিয়ে পড়ার কারণে লেখালেখি এবং সাহিত্য জগতে সে বেশ পারদর্শীও ছিল। আর তাই সে তার নিজের জঘন্য অপরাধের গল্প বিভিন্ন প্রবন্ধ ও উপন্যাসে লিখতে শুরু করে। এভাবেই লিখতে লিখতে সে তার নিজের ও অন্যের প্রকাশনায় প্রায় 20টিরও বেশি বই লিখে। এরই সাথে সে তার ও রেনে হার্টভেল্টের ঘটনাকে নির্ভর করে বেশ কিছু যৌন উত্তেজক কমিক বইও প্রকাশ করে। আশ্চর্যজনক হলেও সত্যি যে 1986 সাল থেকে 1997 সালের মধ্যবর্তী সময়টাতে বিভিন্ন সময়ে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সাগাওয়াকে প্রায়ই অতিথি বক্তা ও একজন ভাষ্যকার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।
এমনকি সে তার এই ঘৃণিত অপরাধকে কাজে লাগিয়ে বিভিন্ন ভিডিও প্রযোজকদের সাথেও কাজ করার সুযোগ পেলে তার অভিনীত বেশ কিছু ভিডিও, ডকুমেন্টারি ও মুভি প্রকাশিত হয়। তার এই সকল ঘৃণিত কাজের মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে তার পর্ন বা অ্যাডাল্ট মুভিতে অ্যাক্টর হিসেবে কাজ করা। সাগাওয়া ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে 2022 সালের 24শে নভেম্বর মৃত্যুবরণ করলে পৃথিবীর বুক থেকে এক বিচারহীন গল্পের পরিসমাপ্তি ঘটে, যে গল্পের ন্যায় বিচারের অংশটুকু আজও প্রশ্নবাণে জর্জরিত করে তৎকালীন ফ্রান্সের ও জাপানের বিচার ও সমাজ ব্যবস্থাকে। কিছু গল্পে হয়তো বিচার করার উপায় থাকে না, কিন্তু উপায় থাকার পরও যে গল্পে বিচার হয় না, সেই সব গল্পের জন্ম যেন পৃথিবীর বুকে আর না ঘটে, এটাই আমাদের পরম চাওয়া হোক। আর আজকের এই গল্পের শেষটা হোক নতজানু মনুষ্যত্বের শ্রদ্ধাভরা দৃষ্টিতে রেনে হার্টভেল্টের প্রতি এক সমুদ্র ভালোবাসা দিয়ে।